প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে এই করোনার সময় অনেক ভালো আছে। আমিও তোমাদের দোয়া এবং শুভকামনায় ভালো আছি। আমি পবিত্র চন্দ্র রায়, সহকারী শিক্ষক, বিরামপুর প্রাইভেট উচ্চ বিদ্যালয়, বিরামপুর, দিনাজপুর। আজকে আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের গণিত বইয়ের ৪র্থ অধ্যায় সূচক ও লগারিদম নিয়ে আলোচনা করতে চাই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা শুরু করি। আমাদের সরকার নির্দেশিত যে পূর্ণ পাঠ্যসূচি আছে সেইটা অনুযায়ী এর ধারাবাহিকতায় আজকে আমি ৪র্থ অধ্যায় সূচক ও লগারিদম নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আসলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যদি একটা দুতলা ভবনে বা 10তলা ভবনে উঠতে চাই তাহলে কি করতে হবে? তাহলে হয় সিঁড়ি ব্যবহার করতে হবে কিংবা লিফট ব্যবহার করতে হবে। তাহলে আমরা যদি সিঁড়ি কিংবা লিফট ব্যবহার না করি তাহলে কিন্তু সেখানে ওঠাটা, যদি মনে করি যে না আমি ওয়াল টপকায় উঠবো, অমুক করবো তমুক করবো, সেটা কিন্তু অনেক কষ্টসাধ্য বিষয়। তাহলে ঠিক আমরা গণিতে যদি অঙ্ক করতে যাই তাহলে যে জিনিসটি আমাদের অত্যন্ত প্রয়োজন সেটি হচ্ছে সূত্র জানা। সূত্র ছাড়া যদি কেউ মনে করো যে না আমি অঙ্ককে মুখস্থ করবো, সেটাকে কিন্তু বেশিক্ষণ ধারণ করে রাখা যাবে না। তাহলে একটা লিফট কিংবা সিঁড়ি যেমন দুতলা বা 10তলায় ওঠার জন্য পথটাকে সহজ করে দেয়, ঠিক গণিত করার ক্ষেত্রে সূত্র অবিস্মরণীয়। সূত্র ছাড়া কখনো কিন্তু গণিত অঙ্ক করা কখনো সম্ভব হবে না। তাহলে আমরা এই ৪র্থ অধ্যায় সূচক ও লগারিদম, তবে এখানে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের সূচকটা নিয়ে আমি মূলত আলোচনা করতে চাই। লগারিদমটা পরে, সেটা অন্য কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাহলে এই যে সূচক অনুশীলনীটা যেটা আছে সেটা করতে গেলে যে সূত্রগুলো আমাদের অবশ্যই দরকার, সেই সূত্রগুলো আমি এখানে বোর্ডে লিখেছি। তোমাদেরকে একটু সূত্রগুলো আমি দেখে দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা যারা আছো তোমরা কি করবা, যদি থাকো তাহলে এই যে আমি যে সূত্রগুলো দিলাম সেগুলা তোমরা খাতা কলমে নিয়ে বসো এবং এগুলা লেখার চেষ্টা করো। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে জিনিসটি জানবো সেটা একটু দেখায়। আমরা এটা করতে গেলে আমরা a টু দি পাওয়ার n আমি লিখলাম। এখানে এটাকে বলবো বেস বা ভিত্তি, আর এই যে n আছে এই nটাকে বলবো পাওয়ার, ঘাত বা সূচক, আমরা যে কোনো ভাবে এটাকে বলতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সূচকের যে সূত্রগুলো আমরা একটু দেখব। এখানে আমি লিখলাম এখানে a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n। যদি এরকম হয় তাহলে আমরা লিখতে পারি এই যে এখানে ভিত্তি হিসেবে কি আছে, a আছে, তাহলে দুইটা ভিত্তি থেকে আমরা কিন্তু একটা ভিত্তি নিতে পারি। আর সূচকের নিয়ম হলো গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়। তাহলে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি আছে, দুটা ভিত্তি থেকে একটা আসলো, পাওয়ার এর পাওয়ার হচ্ছে m, গুণের জন্য আসলো প্লাস আর n। এরপর আসি ভাগের ক্ষেত্রে কি হবে। ভাগের ক্ষেত্রে জাস্ট কি হবে, বিয়োগ হবে। দেখি যে দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি আসলো, ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয়। এই যে m ভাগের জন্য আসলো বিয়োগ, তারপর হচ্ছে n। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? এরপর আসো এটাকে আমরা বলবো গুণফলের ঘাত। বিটা গুণ অবস্থায় আছে, তার উপর ঘাত বা পাওয়ার n আছে। তাহলে যেহেতু এখানে এই দুটো গুণ আকারে আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n। এরপর আসি এটাকে আমরা বলবো ভাগফলের ঘাত।
অর্থাৎ এটা ভাগ অবস্থায় আছে এবং এটার উপরে পাওয়ার আছে n। তাহলে আমরা এটা লিখতে পারি a টু দি পাওয়ার n এই যে ভাগ b টু দি পাওয়ার n। এখন আমরা যেটা দেখব এই যে সূত্র নাম্বার 5, এখানে এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সূত্র। এটা অনেক আমরা যখন অঙ্ক করতে যাব তোমরা দেখবা যে অনেক কাজে কিন্তু অনেক ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ ঘটাবো। কিরকম? এটাকে আমরা বলতেছি যে ঘাতের ঘাত, অর্থাৎ এর উপর n, এটাকে ঘাত অবস্থায় আছে, আবার সম্পূর্ণ এটার উপর আবার n ঘাত আকারে আছে। তাহলে আমরা কি লিখতে পারি? এটা ঠিক থাকলো, এইটা ঘাত এবং এই ঘাত ইনটু আকারে, অর্থাৎ পাশাপাশি ইনটু আকারে আমরা লিখতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আর একটা জিনিস আমরা দেখবো, এখানে খেয়াল করো a টু দি পাওয়ার 0 লিখলাম। আমরা এটা জিনিস জানি, কোন সংখ্যা বা রাশির উপর যদি 0 পাওয়ার আকারে থাকে তাহলে আমরা সেটাকে লিখতে পারবো 1। কিন্তু কন্ডিশন একটা থাকবে, কিরকম? যে এটাকে a নট ইকুয়াল 0, অর্থাৎ এর মানটা 0 হওয়া যাবে না। এটা আমি রাশি দিয়ে দেখালাম যে a টু দি পাওয়ার 0 সমান 1। এটা হচ্ছে রাশি। আমি বললাম কি কোনো সংখ্যাও হতে পারে, রাশিও হতে পারে। সেইটার উপর যদি 0 পাওয়ার থাকে তাহলে সেটা সমান 1 লিখতে পারি। যে a টু দি পাওয়ার 0 মানে 1, একটা সংখ্যা দিতে পারি 2 এর উপর 0 মানে কি 1, ঠিক এরকম। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? এই সূত্রগুলো, এই সূচকের কাজটা যদি আমরা করতে যাই, অর্থাৎ আমি অনুশীলনী 4.1 যদি করতে যাই, তাহলে আমাদের এই সূত্রগুলো অবশ্যই দরকার, না হলে কিন্তু আমরা অঙ্ক কিন্তু বুঝতে পারবো না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমি চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম, তবে লগারিদমটা পরবর্তী ক্লাসে দেখাবো। আজকে যেটি দেখাবো সেটি হচ্ছে সূচক নিয়ে, অর্থাৎ চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.1। এই 4.1 অঙ্ক করতে গেলে আরেকটু জিনিসের আমাদের প্রয়োজন আছে, সেটি হচ্ছে, দেখো এখানে খেয়াল করো, যদি এরকম বলি √5, যদি বলি √5, তাহলে কি হবে? এই 5টা ঠিক থাকবে। যদি মনে করি আমি এই রূপটাকে উঠে দিব, তাহলে কি হবে? এটা বর্গমূল চিহ্ন, এটা হচ্ছে বর্গমূল। এই বর্গমূলকে যদি আমি উঠে দেই তাহলে কি হবে? 5 এর উপরে পাওয়ার আকারে হাফ আসবে। ঠিক একইভাবে এটাকে আমরা কি বলবো? ঘনমূল। যদি 5টাকে ঠিক রাখবো, আমি ঘনমূলটাকে উঠে দিতে যাচ্ছি, তাহলে ঘনমূল উঠে গেলে হয় 5 এর উপর পাওয়ার হবে 1/3। এরকম যদি আমি n সংখ্যক করি তাহলে কি হবে? 5 তারপর পাওয়ার হবে 1/n। তার মানে আমরা দেখলাম এই যে এটাকে যদি আমরা প্যাসও বলে থাকি, এর মধ্যে যা দেখতে পাবো পূর্ণ সংখ্যাটা ঠিক থাকবে, এবং যেটা মানে রুটের মধ্যে যেটা থাকবে তাহলে আমাদের কি হবে? 1/, ওই জিনিসটাই হবে। এখানে আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি ওইরকম। আমাদের কিন্তু এই জিনিসটাও একটু কাজে লাগবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি আমাদের অনুশীলনীর অঙ্কগুলো। আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে কিভাবে করব, একটু অঙ্ক শুরু করি। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ে অনুশীলনী 4.1 দেখো 1 নাম্বার অঙ্কটা নিই। এখানে আছে 7 টু দি পাওয়ার কিউব 7 ইনভার্স 3, নিচে আছে 3 ইনটু 3/4। বলছে যে সরল করো, সরল করো। তাহলে আমরা সূচক অনুযায়ী কিভাবে এটা সরল করব আমরা দেখি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূত্র জানি, তোমরা লক্ষ্য করো এখানে 7 7, এই দুটাতে ভিত্তি আকারে আছে কিন্তু 7 7।
পাওয়ারের এখানে কিন্তু ভিত্তির মিল আছে কিন্তু পাওয়ারগুলোর কিন্তু মিল নেই। তাহলে আমরা জানি সূচকের সূত্র অনুযায়ী যে দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি আসে, যেহেতু এটা গুণ চিহ্ন তাহলে কি হবে, পাওয়ারগুলো যোগ হবে, অর্থাৎ 3 প্লাস হওয়ার কথা, তবে এই পাওয়ারে যেহেতু -3 আছে একেবারে হবে কি -3। নিচে খেয়াল করি, নিচে খেয়াল করলে দেখবো এখানে 3 এর উপর কিন্তু আমরা মনে মনে 1 আছে এটা কিন্তু আমরা ধরতে পারি। তাহলে দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি আসবে, এখানে থাকবে 1 প্লাস আসার কথা, তবে যেহেতু এই পাওয়ারটাতে মাইনাস আছে তাহলে আমরা বলবো যে -4। তাহলে ক্যালকুলেশন করি, এখানে 7 এর উপর কি হবে 0, আর এটা 3 এর উপর কি হবে -3। এখন এই সাইডে করি, যে কোনো আমরা জানি যে কোনো সংখ্যা বা রাশির উপর 0 পাওয়ার মানে কি হবে 1, তাহলে এটা আমরা লিখব 1। এখন আর একটা জিনিস দরকার ছিল, আমরা এইটাকে বলবো হচ্ছে ইনভার্স। যদি এরকম থাকে a ইনভার্স n, তাহলে এটাকে আমরা ইনভার্স বলতেছি। ইনভার্স মানে হচ্ছে বিপরীত। এখন এই যে যদি ইনভার্স উঠে যায় তাহলে আমরা লিখব 1 ভাগ, তারপর যা থাকবে তাই লিখব, অর্থাৎ এর উপর কি আছে, এর উপর পাওয়ার আকারে আছে n, এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হবে তোমাদের, এটাকে বলা হবে যে ঋণাত্মক সূচক যদি থাকে তাহলে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। তাহলে এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ইনভার্স আছে, তাহলে আমরা লিখতে পারবো এখানে 1 ভাগ আর 3 এর উপর পাওয়ার কত 3, এই সোজায় লিখি, তাহলে কি হবে 1 ভাগ হবে 3 এর উপর কিউব মানে কি 3 বার 3 গুণ করতে হবে, তাহলে 3 3 9 27। এখন কি করব, 1টা ঠিক থাক, এই যে এটা ভাগ গুণ করে দিলাম, 27 উপরে গেল 1 নিচে, তাহলে কি হবে 27। এটাই হচ্ছে নির্ণয় অ্যানসার, এটাই হচ্ছে নির্ণয় অ্যানসার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি বুঝতে পারলাম? হ্যাঁ, এভাবে আমাদের সূচকের অঙ্কগুলো করতে হবে। এরপর আমরা এখানে 4 নম্বর অঙ্কটা করতেছি। এখানে আমরা 4 নম্বর অঙ্কটা করতে চাই। দেখো 4 নম্বর অঙ্কটাতে কি আছে, 4 নম্বর অঙ্ক আছে 2 a ইনভার্স প্লাস 3 b ইনভার্স, আবার সম্পূর্ণ উপরে আছে আবার ইনভার্স। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা একটু ভেঙে ভেঙে, খুব যেন তোমরা সহজেই বোঝো সেজন্য আমরা একটু ভেঙে ভেঙে অঙ্কটা করব। এই দুটাকে ঠিক রাখলাম, আমরা জানি ইনভার্স হতে গেলে হয় 1 ভাগ এর উপরে 1, তার মানে a হবে, প্লাস 3টা ঠিক থাক, b ইনভার্স মানে হচ্ছে 1 ভাগ আর b এর উপর 1 মানে b, তার উপর আছে ইনভার্স। এটাকে আমরা গুণ করে দেই, 2 1 গুণ করে 2 ভাগ হচ্ছে a প্লাস 3 ভাগ হবে b, সম্পূর্ণের উপর হবে ইনভার্স। এখন এখানে কি করা যায় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা লসাগু করব। কি হবে লসাগু, a b, a b কে a দ্বারা ভাগ করলে b থাকে, এই b টা হবে, তাহলে এটাতে গুণ হয়ে যাবে লবের সঙ্গে, তাহলে কি হবে 2b প্লাস এটাতে b দ্বারা ভাগ করলে হবে a, তাহলে হবে 3a, সম্পূর্ণটার উপর আছে ইনভার্স। আমরা জানি ইনভার্স মানে হচ্ছে বিপরীত, তাহলে এটাই যদি আমরা ইনভার্সটা তুলে দিতে চাই, a b টা যাবে উপরে এবং একটু সাজায় লিখি 3a প্লাস 2b, এটাই হচ্ছে নির্ণয়
সরল ফল বা এটাই নির্ণয় অ্যান্সার। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা আর একটি অঙ্ক তোমাদেরকে আমি করে দেখাচ্ছি, সেটি হচ্ছে 7 নাম্বার। এটা কিন্তু একটু তুলনামূলক ইম্পর্টেন্ট অঙ্ক। 7 নাম্বার অঙ্কটা খেয়াল করো। 2 to the power n plus 4 minus 4 2 to the power n plus 1 divide 2 to the power n plus 2 ভাগ 2। এইটা আমরা সরল করব। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এটা খেয়াল করো, আমরা এইটাকে ভেঙে লিখব। যদি আমরা a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n সমান কি লিখতে পারি, a টু দি পাওয়ার m প্লাস n, তাহলে এই সূত্রতে আমরা যদি এইটা সমান এটা লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস n, তাহলে এইটা সমান এটা লেখা যাওয়া মানে এইটা সমান আমরা কিন্তু এটা লিখতে পারবো। ঠিক তাহলে এটা কি হবে, আমরা লিখব 2 এর উপর n আবার 2 এর উপর